শাহজাদার কানে এলো ওই আকর্ষণীয় মিষ্টি হাসি। মঞ্চবৎ ওই স্থানে অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন শাহজাদা। চিন্তার আবর্তে আর চলমান দৃশ্যের মধ্যে মগ্ন ছিলেন তিনি। হঠাৎ এই মিষ্টি হাসির শব্দে তিনি চমকে উঠে পাশ ফিরে তাকালেন। যা দেখলেন তা অকল্পনীয়। দেখলেন প্রস্ফুটিত যৌবনের দুটি তরুণী কদম গাছের তলে মুখোমুখি দাঁড়িয়ে। উচ্ছ্বসিত মধুর হাসির সাথে তারা নিম্ন সুরে কথা বলছেন। দুজনের হাতে গা থেকে খুলে নেয়া নিজ নিজ বোরকা। পরিধেয় বসনে দেহ তাদের যথাযথ আবৃত থাকলেও বোরকা খুলে নেয়ার ফলে তাদের মস্তক মুখমণ্ডল পূর্ণভাবে উন্মুক্ত হয়ে আছে। রৌদ্রঝরা পরিচ্ছন্ন দিন, বৃক্ষের সামান্য ছায়াটুকু ছাড়া ওই স্থানেও বাইরের মতো সমুজ্জ্বল। তদুপরি শাহজাদার একেবারেই পাশে। অপরিসীম বিস্ময়ে সরাসরি তাদের মুখের দিকে চেয়ে রইলেন শাহজাদা। দেখলেন তরুণীদ্বয়ের একজনের রূপশ্রী মোটামুটি বেশ ভালোই, কিন্তু অপরজনের রূপ লাবণ্য একেবারেই অতুলনীয়। এমন অপরিসীম রূপ মাধুর্য জিন্দেগিতে কমই তিনি দেখেছেন। মনের মাধুরী দিয়ে ভাস্করদের গড়া অনেক নারীমূর্তি শাহজাদা দেখেছেন, কিন্তু তার মনে হল এ তরুণীর গড়ন বরণ, নাক, চোখ, মুখ, চিবুক তার চেয়েও নিখুঁত, তার চেয়েও চিত্তহারী। দুধে আলতায় বিধৌত মনোরম মুখমণ্ডলের সাথে সুডোল মাথায় তার অনুপম খোপাটিও আর একটি দর্শনীয় বস্তু। শুধু পরিপাটি নয়, আকারেও খোপাটি এত বলিষ্ঠ যে খুলে দিলে ওই কেশ তার হাঁটুর নিচে নেমে আসবে। এ নিয়ে শাহজাদার তিল পরিমাণ কোনো সন্দেহ রইল না। দেখার আকস্মিকতায় শাহজাদার অনুভূতিতে আতিশয্য ছিল, তবে বাস্তবেও এ তরুণী ছিলেন প্রকৃতই রূপবতী। তাই কোনো আওরাতের মুখের দিকে এক ধ্যানে চেয়ে থাকা শাহজাদা দাউদ খানের স্বভাবসম্মত না হলেও তরুণীটির ওই উপচীয়মান রূপরাশি শাহজাদাকে বিবশ করে দিল। প্রথম নজরে দেখলেন তিনি দুজনকেই। অতঃপর ওই একখানে মুখের দিকে অপলক নেত্রে তিনি চেয়ে রইলেন নিরন্তর। তিনি চেয়ে চেয়ে দেখলেন অনুচ্চ আলাপ আর উজ্জ্বল হাসাহাসির মধ্য দিয়ে তরুণীদ্বয় বোরকা বদল করলেন। একের বোরকা অপরে নিয়ে পরিধান করার পর ঘুরে দাঁড়াতেই বাবলা গাছের ঝাড়ের আড়ালে উপবিষ্ট শাহজাদা দাউদ খানের উপর নজর পড়ল ওই অপরূপা তরুণীর। নজর পড়তেই বাঘ দেখার অধিক তিনি আঁতকে উঠে আওয়াজ দিলেন, ওম্মা! দ্বিতীয় তরুণীটি সবিস্ময়ে বললেন, কি? প্রথমজন বললেন, ওই। শাহজাদাকে দেখে দ্বিতীয়জনও সমভাবে চমকে উঠে বললেন, ওমা, কে? প্রথমজন বললেন, ওই শাহজাদা। দ্বিতীয়জন আওয়াজ দিলেন, মরেছি। পড়িমড়ি করে উভয়ে ঘাটের দিকে ছুটলেন। চমক ভাঙল শাহজাদারও। তিনিও চমকে উঠে শশব্যস্তে দাঁড়ালেন এবং ওদের গমন পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। দেখলেন ইতোমধ্যে বেশ কিছু লোক এসে ঘাটের উপর জড়ো হয়েছে। নানা বয়সের মহিলা ও পুরুষ মানুষ। ঘাটে বাঁধা নৌকাটির মাঝি মাল্লাও এসে গেছে এরই মাঝে। ঘাটের দিকে এসে ওই দ্বিতীয় তরুণীটি জনকয়েক মহিলা ও পুরুষ সহ নৌকায় গিয়ে উঠলেন। ওই অপরূপা প্রথম তরুণীটি সহ অবশিষ্ট নারী পুরুষ ঘাটের উপর দাঁড়িয়ে নৌকার আরোহীদের বিদায় সম্ভাষণ জানালেন। অতঃপর মাঝিরা নৌকা ভাসিয়ে দিল এবং ঘাটের উপর দণ্ডায়মান নারী পুরুষ সকলেই অপসৃত হলেন। বিমুগ্ধ শাহজাদা ওইভাবেই দাঁড়িয়ে রইলেন ওখানে। দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলেন, কে ওই অপরূপা তরুণী? অপরূপা তরুণীটি দৌলত জাহান। অপর তরুণী দৌলতেরই সখিতুল্লাহ, পড়শি ও ভাবি ফিরোজা বানু। ফিরোজা বানুর পিত্রালয় এই ঘাটেরই ক্রোশ দুয়েক ভাটির দিকে। সেখানে এক আতিয়ার শাদির অনুষ্ঠানে খসম সহ ফিরোজা বানুকে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন ফিরোজা বানুর আব্বা। নৌকাটিও সেখান থেকে এসেছে। ফিরোজাদের নৌকায় তুলে দেওয়ার জন্যে ফিরোজা ও দৌলতদের আত্মীয় পড়শি অনেকেই ওই বস্তি থেকে নদীর ঘাটে এসেছেন। ওই একই উদ্দেশ্যে দৌলত জাহানও এসেছেন।
ঘাটে এসে জড়ো হওয়ার পর নৌকায় উঠার প্রাক্কালে দৌলতজাহানের হঠাৎ খেয়াল হল ফিরোজা বানুর বোরকাটি একেবারে সাদামোটা আর আটপৌরে। বিয়ে শাদির ব্যাপার, অনেক গণ্যমান্য পুরুষ মহিলায় হাজির হবেন সেখানে। ভেতরের লেবাস যাই থাক, বোরকার এই দীনতা দারিদ্র্যের স্বাক্ষর হয়ে প্রত্যক্ষভাবে আঘাত করবে ফিরোজা বানুর মর্যাদায়। দৌলতজাহান বরাবরই ছিমছাম শৌখিন গোছের মেয়ে। তার গায়ের বোরকাটা ফিরোজা বানুর বোরকার চেয়ে অনেক বেশি আভিজাত্যপূর্ণ ও জৌলুসদার। দৌলতজাহান ফিরোজাকে বোরকা বদলের প্রস্তাব দিলেন। দৌলতজাহানের যুক্তি মনে ধরল ফিরোজারও, কিন্তু চেনা জানা আত্মীয় পড়োশি হলেও এত লোকের সামনে তারা বেপরদা হতে পারলেন না। এই বোরকা বদলের ইরাদায় তারা পাশের ঘাটে ওই কদম গাছের ঘেরা ঢাকা আঙ্গিনায় চলে এলেন। তারা ছিলেন আপনভাবে মগ্ন। বেলা শেষ হয়ে আসায় তাকিদও ছিল তাড়াতাড়ি নৌকায় ওঠার, ফলে কোনো দিকে নজর দেওয়ার খেয়াল তাদের ছিল না। কদমতলায় এসে তারা বোরকা খোলায় ব্যস্ত হলেন। উভয়ে একসাথে বোরকা খুলতে গিয়ে তারা স্বভাবজাত পুলকে উদ্বেলিত হয়ে উঠলেন। বোরকা খুলে হাতে নিয়ে পলকখানেক তারা সরস কৌতুকে হাসাহাসি করলেন এবং সে সাথে চাপা কিছু রসালাপও করলেন। অতপর ক্ষিপ্র গতিতে বোরকা বদল করে নিয়ে পুনরায় তারা বোরকা পরায় প্রবৃত্ত হলেন। নসিবের পরিহাস, চেনা জানা আত্মীয় পড়োশির সামনে বেপর্দা হওয়া সমীচীন বোধ না করে তারা এসে যে এমনুকের এক বেগানা শাহজাদার একেবারে সামনাসামনি দাঁড়িয়ে বেপর্দা হবেন, এটা কি তারা ভাবতে কখনো পেরেছিলেন? যখন তা পারলেন তখন তারা শরমে ও সংকোচে দিশেহারা। পরের দিন শাহী চত্বরে হঠাৎ হইচই পড়ে গেল। আচমক এক ঝড় উঠল রেজা খানের বিরুদ্ধে। রেজা খান সাক্ষাৎ আর এক কালা পাহাড়। সাক্ষাৎ ওই দিল্লির মিয়া মোহাম্মদ ফার্মুলি। তার মতোই তিনিও অন্ধ খেয়ালে আর গায়ের জোরে মন্দির বিগ্রহ ভেঙে তছনছ করে ফেলেছেন। ভিন্ন ধর্মীদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত হেনেছেন রেজা খান। ফৌজদার রেজা খান বাঙ্গালা মুলুকের উত্তরাঞ্চলে বিদ্রোহ দমনে গিয়েছিলেন। হোসেন শাহী বংশের বিলুপ্তির প্রাক্কালে কোচ জাতীয় জনৈক বিশ্বসিংহ কুচবিহারে কোচ রাজ্য নামক নয়া এক হিন্দু রাজ্য স্থাপন করেন। এই কোচ রাজ্যের সীমান্তে বাঙ্গালা মুলুকের অধীন কয়েকজন হিন্দু জমিদারও ছিলেন। সুর বংশের বিদায় আর কাররানি বংশের আগমনের হুটপাটে বাঙ্গালার প্রশাসন এ প্রত্যন্ত এলাকায় ঢিলে হয়ে পড়ে। ফলে বর্তমান কোচরাজ নর নারায়ণের উস্কানিতে এই হিন্দু জমিদারগণ বাঙ্গালা মুলুকের প্রতি আনুগত্য পরিহার করে কোচ রাজ্যের সাথে একাত্ম হয়ে যেতে আগ্রহী হয়ে ওঠে। এই জমিদারদের উৎসাহে ও সহযোগিতায় বাঙ্গালার এ অঞ্চল কোচ রাজ্যের খোলা বাজারে পরিণত হয়। বেসামরিক লোকজন, ব্যবসায়ী, দালাল, ফোরে, চোর ডাকু ছাড়াও কোচ রাজ্যের সীমান্তরক্ষী সৈন্যরা তাদের সীমান্তরেখা পেরিয়ে বাঙ্গালা মুলুকের এ অঞ্চলে ঢুকে পড়ে ও অবাধে এ অঞ্চলে বিচরণ করতে থাকে। সুযোগ ও সময়ে তারা বাঙ্গালা মুলুকের আরও গভীরে ঢুকে লুটতরাজও শুরু করে। খবর পেয়ে বাঙ্গালার হজরতি আলা ফৌজদার রেজা খানকে সহকারী সালার পদে উন্নীত করে একদল সৈন্যসহ তাকে এই ঘটনা তদন্তে ও প্রয়োজনে বিদ্রোহীদের দমন করার নিমিত্তে প্রেরণ করেন। রেজা খান এসে দেখলেন শুধু বিচরণ করাই নয়, কোচ রাজ্যের সীমান্তরক্ষীর একটা মস্ত বড় দল এই জমিদারদের জমিদারের এপারে এসে বাঙ্গালা মুলুকের অভ্যন্তরে সামরিক এক ঘাঁটি খুলে বসেছে। খোঁজ নিয়ে জানলেন এই জমিদারেরা এর প্রতিবাদ তো করেনি, বরং নিজেরাই উদ্যোগী হয়ে এই ঘাঁটিটাকে সত্তর মজবুত করে তোলার পেছনে সর্ববিধ মদত জুগিয়ে যাচ্ছেন। কোচ রাজ্যের এখানে একটা শক্তিশালী সামরিক ঘাঁটি স্থাপন হয়ে গেলেই এই জমিদারেরা প্রকাশ্যভাবে কোচ রাজ্যের সাথে একাত্ম ঘোষণা করতে পারেন। এ অঞ্চলের সীমান্ত সুরক্ষিত করার উদ্দেশ্যে বাঙ্গালার ভূতপূর্ব প্রশাসন এখানে লাগাতার এই কয়েকটি শক্তিশালী জমিদারি সৃষ্টি করেন এবং সীমান্ত পাহারার ভার এই জমিদারদের উপরই অর্পণ করেন। ছোটখাটো উৎপাত তারাই সামলাবেন, বড় ধরনের ব্যাপার হলে সুলতানকে খবর দেবেন। আফসোস,
এক্ষণে এই বেড়াতেই ক্ষেত খেতে শুরু করেছে। ঘটনাটির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্যে রেজা খান সেই জমিদারদের তলব দিলেন, কিন্তু জমিদারের একজনও না তার তলবে সাড়া দিল না। তারা তাকে এড়িয়ে দূরে দূরে রইলেন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রেজা খান এবার ওই কোচ সেনাদের ঘাটির দিকে সৈন্য চালনা করলেন। তার ধারণা ছিল বাঙ্গালার ফৌজের উপস্থিতির খবর পেলেই কোচ রাজ্যের সীমান্ত রক্ষীরা তাদের অবৈধ ঘাঁটি উঠিয়ে নিয়ে নিজ এলাকায় সরে পড়বে। কিন্তু ধারণা তার পাল্টে গেল। ওই ঘাঁটির কাছে আসতে সীমান্তরক্ষীরা বিপুল বিক্রমে তার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। ফলে শুরু হলো লড়াই। মুহূর্তেই সে লড়াই প্রচণ্ড আকার ধারণ করল। রেজা খান আরও লক্ষ্য করলেন ওই জমিদারেরা তার সাহায্যে তো এলেনই না, বরং আড়ালে থেকে ওই দুশ্মনদেরই নানাভাবে মদত জোগাতে লাগলেন। সীমান্তরক্ষীরা সংখ্যায় ছিল অনেক, সে তুলনায় রেজা খানের বাহিনী ক্ষুদ্র এক বাহিনী। তিনি আভ্যন্তরীণ গোলমাল বা বিদ্রোহ দমনে এসেছেন, বাইরের শক্তির সাথে কোনো পুনর্যুদ্ধের ইরাদা নিয়ে আসেননি, বাইরের রাজ্যে প্রবেশ করতেও আসেননি। এতে করে জমিদারদের ধারণা হল বাঙ্গালার ওই ক্ষুদ্র বাহিনী কোচ সেনাদের সঙ্গে কিছুতে এঁটে উঠতে পারবে না। এই ভরসায় তারাও তাদের রক্ষী প্রহরী লেঠেল বাহিনী নিয়ে অদূরে তৈরি হয়ে রইলেন। রেজা খানের বাহিনীর মধ্যে বিপর্যয়ের কিঞ্চিত আভাস পাওয়া মাত্রই তারাও প্রকাশ্যভাবে কোচ বাহিনীর পক্ষে ময়দানে নেমে পড়বেন, এই মতলব নিয়ে তারা অপেক্ষা করতে লাগলেন। অন্য কথায় সুবিধাবাদীর ভূমিকা নিয়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলেন। কিন্তু তারা হতাশ হলেন। রেজা খানের অনন্য রণনৈপুণ্য ও সৈন্য চালনার অভূতপূর্ব কৌশলের সামনে ওই সীমান্তরক্ষীরা অধিকক্ষণ টিকে থাকতে পারল না। অচিরেই তারা প্রচণ্ড মার খেয়ে ছত্রভঙ্গ হয়ে গেল এবং পড়িমড়ি করে প্রাণ নিয়ে পলায়ন করতে লাগল। রেজা খানের সেপাইরা তাদের ধাওয়া করে ফিরতে লাগল। এ দেখে জমিদারেরা ভোল বদল করলেন। রেজা খানের পক্ষাবলম্বনের জন্যে তারা প্রস্তুতি গ্রহণ করছিলেন, এমনই একটা ভাব প্রদর্শন করতে লাগলেন। ছত্রভঙ্গ দুশ্মনেরা অধিকাংশই ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে গেল। অল্প কিছু সৈন্য নিয়ে আটকে গেলেন সীমান্ত রক্ষীদের অধিনায়ক। নিজ দেশে পলায়নের পথ না পেয়ে তারা আত্মগোপনের স্থান খুঁজতে লাগলেন। ওই জমিদারদের একজন গোপনে তাদের নিজ বাড়িতে নিয়ে গেলেন এবং তার বিশাল এক দেব মন্দিরের মধ্যে তাদের তুলে দিয়ে মন্দিরের দ্বার বন্ধ করে দিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। সন্ধান পেয়ে রেজা খান সশয়নে এসে ওই দেব মন্দির ঘিরে ফেললেন। জমিদারটি প্রথমে এখানে কেউ নেই বলে এবং পরে গোপনীয়তা ফাঁস হয়ে গেলে ওরা কখন এসে ঢুকেছে তা তিনি জানেন না বলে সাফাই গাইতে লাগলেন। রেজা খান অবরুদ্ধ কোচ সৈন্যদের আত্মসমর্পণ করার জন্যে আহ্বান জানালেন, ভরসা দিলেন আত্মসমর্পণ করলে তাদের জানের উপর হস্তক্ষেপ করা হবে না এবং বাংলার সুলতানের কাছে ক্ষমা ভিক্ষা করলে ক্ষমাও তারা পেতে পারেন। কিন্তু ওই অধিনায়ক এ আহ্বানে সাড়া দিলেন না বা মন্দিরের দ্বারও খুললেন না। ওই জমিদারের পরামর্শে তিনি বুঝেছিলেন দেব মন্দির নিরাপদ স্থান। বাংলার সুলতানেরা স্বভাবতই পরধর্মের প্রতি সহিষ্ণু। স্বেচ্ছায় দ্বার খুলে না দিলে সুলতানের কোপ নজরে পড়ার ভয়ে বাঙ্গালার এই মুসলমান ফৌজ নিশ্চয়ই মন্দিরে প্রবেশ করবে না। কিন্তু রেজা খান ছিলেন ভিন্ন ধাতের লোক, তার এ জড়তা ছিল না। পুনঃ পুনঃ আহ্বানে ফল না হয় তিনি সেপাইদের মন্দিরের দ্বার ভেঙে ফেলার নির্দেশ দিলেন। দেশের অভ্যন্তরে বহিঃশত্রু বিদ্যমান রেখে তিনি রাজধানীতে ফিরে যাওয়া সমীচীন বোধ করলেন না। সেপাইরা মন্দিরের দ্বার ভেঙে ফেলল, কিন্তু বেরিয়ে এসে আত্মসমর্পণের পরিবর্তে ওই বিদেশি ফৌজ তলোয়ার খুলল। ফলে মন্দিরের মধ্যে শুরু হল খণ্ড লড়াই। এতে করে মন্দিরের বিগ্রহ প্রভৃতি তছনছ হয়ে গেল। অনেক ধস্তাধস্তির পর বাঙ্গালার ফৌজ ওইখানে সীমান্তরক্ষীদের পাকড়াও করতে সমর্থ হল। হত্যা না করে রেজা খান তাদের কয়েদ করার নির্দেশ দিলেন। অতঃপর রেজা খান দুশ্মনদের আশ্রয়দানকারী ওই জমিদারটিকেও কয়েদ করলেন। অন্যান্য জমিদারদের কেন তাদের জমিদারে বাজেয়াপ্ত করা হবে না
এ মর্মে বাঙ্গালার হজরতি আলার কাছে উপযুক্ত কারণ প্রদর্শনের পরোয়ানা জারি করে কয়েদিদের নিয়ে তান্ডায় ফিরে এলেন। রেজা খান কয়েদিদের এনে কয়েদখানায় ঢোকালেন সকালে। বিকেলেই রাজধানীতে ঢল নামল মানুষের। অন্যান্য জমিদারেরা নিজেদের অপরাধ চাপা দিয়ে জমিদারি রক্ষা করার মতলবে বিপুল সংখ্যক প্রজামণ্ডলী সহকারে রেজা খানের বিরুদ্ধে জুলুমের আওয়াজ দিতে দিতে রাজধানীতে এসে হাজির হলেন। তারা ধোয়া তুললেন অন্যায় ও ইচ্ছাকৃতভাবে কালাপাহাড় মিয়া মোহাম্মদ ফার্মুলির অনুকরণে সেনাপতি রেজা খান তাদের তামাম দেবমন্দির ভেঙে চুরমার করে দিয়েছেন। হজরতে আলার একান্ত অনুগত ভিন্ন ধর্মাবলম্বী প্রজাদের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ডতম আঘাত হেনেছেন রেজা খান। বাঙ্গালা মুলুকে তিনি একজন বিগ্রহ বিদ্বেষী কালাপাহাড়। বিধর্মীদের দিলে তিনি আতঙ্কের পয়দা করেছেন। হজরতি আলার কাছে তারা এর বিচার ও বিহিত চান। দিল্লির সুলতান বাহলুল্লোদির ভাগ্নে মিয়া মোহাম্মদ ফার্মুলি একজন কঠোর বিগ্রহ বিদ্বেষী ছিলেন। কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কারণে নয়, ব্যক্তিগত খেয়ালে ও অন্ধ আক্রোশে বিগ্রহ ধ্বংসের প্রচণ্ড এক নেশায় তিনি উন্মাদ হয়ে ওঠেন এবং খ্যাপার মতো ঘুরে ঘুরে বিগ্রহ ধ্বংস করে বেড়ান। প্রশাসনিক বাধানিষেধ উপেক্ষা করে মূর্তি বিগ্রহ দেখলে পাহাড়ের মতো অটল সংকল্প নিয়ে তিনি তার উপর পাহাড় ভেঙে পড়ার মতো ঝাঁপিয়ে পড়তেন এবং বিগ্রহ ভেঙে চুরমার করতেন। আতঙ্কিত হিন্দুকুল তার ওই দুর্দান্ত আচরণের জন্যে তাকে কালা পাহাড় নামে আখ্যায়িত করেন এবং তাকে নিবৃত্ত করার প্রয়াসে দিল্লির সুলতানকে অনেক কাঠখড় পোড়াতে হয়। রেজা খানকেও ওই রকম কালা পাহাড় নামে আখ্যায়িত করে জমিদারগণ তার বিহিত দাবি করলেন। রেজা খানের কাছে এই জমিদারদের বেইমানির কথা হজরতে আলা ইতোপূর্বে শুনেছিলেন, কিন্তু রেজা খানের এই আচরণের খবর তিনি জানতেন না। ফলে তখনই তিনি রেজা খানকে তলব দিলেন। রেজা খান এসে হাজির হলে হজরতি আলা তাকে সরাসরি বললেন, সালা রেজা খানকে আমি বিদ্রোহ দমন করার জন্যে ওই অঞ্চলে পাঠিয়েছিলাম, মন্দির বিগ্রহ ধ্বংস করতে পাঠাইনি। বিদ্রোহ দমন করার সাথে উনি এ কাজটিও করবেন এটা আমি চিন্তাই করতে পারছি না। রেজা খান ঘটনাটা আঁচ করতে পারলেন। উনি বিনীত কণ্ঠে বললেন, জনাব। হজরতি আলা প্রশ্ন করলেন, ওখানে কি কোনো বিগ্রহ ভেঙে এসেছেন আপনি বা আপনারা? রেজা খান বললেন, জি জনাব, বিগ্রহ কিছু ভাঙা পড়েছে ওখানে। হজরতি আলা বিস্মিত কণ্ঠে বললেন, তাজ্জব! যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের ধর্মীয় ব্যাপারে কোনো মুসলমান আঘাত হানবে এ শিক্ষা কোথায় পেলেন আপনি? তাদের হেফাজত করা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে চলতে দেয়া ইসলামের সুনির্দিষ্ট বিধান। পরধর্মের প্রতি ইসলামের সহিষ্ণুতার দিকটা এখনো পুরোপুরি রপ্ত করতে পারেননি? তা জরুর পেরেছি জনাব। স্বেচ্ছায় কোনো মন্দির বিগ্রহ আমি বা আমরা ভাঙিনি। পরিস্থিতির প্রেক্ষিতে ভাঙা পড়েছে ওগুলো। পরিস্থিতির প্রেক্ষিতে ও এলাকার তামাম বিগ্রহ ভাঙা পড়ল? রেজা খান সবিস্ময়ে বললেন, ও এলাকার তামাম বিগ্রহ? কথার মাঝে উপস্থিত জমিদারদের একজন বলে উঠলেন, তামাম বিগ্রহ হুজুর, সমুদয় বিগ্রহ। ও অঞ্চলের একটা বিগ্রহ অভগ্ন রেখে উনি আসেননি। অকারণে সবগুলো চুরমার করে এসেছেন। এই যে বিশাল জনতা দেখছেন হুজুর, এরা সবাই ওই অঞ্চলের ধর্মপ্রাণ নিরীহ অধিবাসী। বিষয়টি এদের অন্তরে চরমভাবে লেগেছে বলে এরা নিজ গরজে প্রতিবাদ করতে এসেছে। এরা সবাই এ ঘটনার সাক্ষী। উপস্থিত জনতার প্রতি হজরতি আলা দৃষ্টি আকর্ষণ করে জমিদারটি ফের জনতার উদ্দেশ্যে বললেন, আপনারা বলুন আমার কথা সত্য কিনা? উপস্থিত জনতা সমস্বরে বলে উঠল, সত্য, সত্য, দিনের মতো সত্য। আমাদের ও অঞ্চলে প্রচুর বিগ্রহ ভাঙা পড়েছে হুজুর। হজরতি আলা তাদের প্রশ্ন করলেন, প্রচুর বিগ্রহ? জনতার পক্ষ থেকে এবার এক নেতৃস্থানীয় লোক বললেন, প্রচুর বিগ্রহ। আশেপাশের আর কোনো মন্দিরে বিগ্রহ অক্ষত নেই। প্রমাণ করতে পারবেন? এখনই যদি তদন্তে পাঠাই কাউকে, তাকে তা দেখাতে পারবেন? দেখাতে পারবো কি হুজুর? দেখানোর কোনো প্রয়োজনই নেই। আমাকে বা আমাদের সবাইকে এখানে বেঁধে রেখে যে কাউকে পাঠানো হোক, গেলে তিনি নিজেই দেখতে পাবেন সর্বত্রই
ভাঙা বিগ্রহ, একটা হোক দুটো হোক, সব মন্দিরেই ভাঙা বিগ্রহ আছে। হজরতে আলা সুলাইমান খান কাররানি স্তম্ভিত হয়ে গেলেন। এত বড় প্রত্যয় ও সম্পন্ন নির্ভীক উক্তি তিনি অবিশ্বাস করতে পারলেন না। ওদিকে আবার রেজা খানও যে মিথ্যা কথা বলার লোক নন তা তিনি জানেন। গোলক ধাঁধায় পড়ে তিনি বললেন, রেজা খান সাহেব। রেজা খান বললেন, মিথ্যা জনাব, এটা নির্ঘাত একটা ষড়যন্ত্র। একটা মন্দিরের বিগ্রহ তছনছ হয়েছে ঠিক, কিন্তু অন্য কোথাও কোনো বিগ্রহের খবর আমি জানি না, বা সেসব ভাঙতে আমি যাইওনি। অন্য আর এক জমিদার সঙ্গে সঙ্গে উঠে বললেন, 100 বার উনি গিয়েছেন জনাব। আমরা তো বলছি আমাদের বেঁধে রেখে এখনই তদন্ত করা হোক। আমাদের কথা মিথ্যা হলে আমরা মৃত্যুদণ্ড গ্রহণ করতে রাজি আছি। হজরত আলা বিভ্রান্ত কণ্ঠে বললেন, এ কি অসম্ভব কথা বলছেন আপনারা? বক্তা জমিদারটি বললেন, এতে বিস্মিত হওয়ার তো কিছুই নেই জনাব। অতীতে অনেক বিগ্রহ ধ্বংস করেছেন উনি। শুনেছি এককালে বিগ্রহ ধ্বংস করাই ছিল ওনার একমাত্র কাজ। জনাব এ খবর নিশ্চয় রাখেন। নেশা যার বিগ্রহ ধ্বংস করা, তিনি বিগ্রহ ধ্বংস করবেন, এটা তো তাজ্জব কিছু নয় জাহাপনা। হতবুদ্ধি অবস্থায় হজরতে আলা রেজা খানের মুখের দিকে তাকালেন এবং এরপর বললেন, আপনি নিজেও তো স্বীকার করেছেন ভাঙা হয়েছে কিছু বিগ্রহ। রেজা খান বললেন, ভাঙা হয়নি জনাব, ভাঙা পড়েছে। একটা মন্দিরের বিগ্রহ তামামই ভাঙা পড়েছে। তবে কিভাবে তা ভাঙা পড়েছে সে কাহিনী শুনলেই জনাবের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বলে তিনি কোচ রাজ্যের সীমান্তরক্ষীদের মন্দিরের মধ্যে লুকিয়ে রাখা থেকে তাদের কয়েদ করা পর্যন্ত তামাম ঘটনা হজরতে আলাকে বয়ান করে শোনালেন। তার কথা শেষ হতে না হতেই জমিদারেরা কয়েকজন একসাথে বলে উঠলেন, মিথ্যা, মিথ্যা কথা হুজুর, একদম তৈরি করা গল্প। এমন কোনো ঘটনা ওখানে ঘটেনি। মন্দিরের মধ্যে লড়াই এ এক নিছক আষাঢ়ে গল্প ছাড়া আর কিছুই নয়। রেজা খান রাগ হলেন। হজরতে আলার এজাবত নিয়ে তিনি বললেন, আষাঢ়ি গল্প? তারা বললেন, একদম একদম। হজরতি আলার এজাজত নিয়ে তিনি বললেন, আষাঢ়ে গল্প? তারা বললেন, একদম একদম। রেজা খান বললেন, একথা আপনাদের মুখে শোভা পায়। বিদেশের সাথে একাত্ম হয়ে যাওয়ার জন্য যারা তৎপর হয়ে আছেন, বিদেশি ফৌজ এনে যারা নিজ এলাকায় লালন করছেন, তাদের মুখে এ সব কিছুই শোভা পায়। এর জবাবে জমিদারদের একজন তৎক্ষণাৎ বললেন, বিদেশি ফৌজ এনে লালন করা মানে? কোথায় তা করলাম আমরা? কোথায় করলেন তা আপনারা ভালো জানেন। কোচ রাজ্যের সেনাবাহিনী যে আমাদের উপর চড়াও হলো, তাদের সাথে যে আমাদের লড়াই হলো, তা কি কোচ রাজ্যে না আপনাদের এলাকায়? ওসব শোনের খবর আমরা কি জানি? কখন যে ওরা চুপি চুপি হঠাৎ এসে ঢুকে পড়েছে ওখানে, আমরা কি তা টের পেয়েছি? টের পেলে আর ঢুকতে পারে ওরা? সাব্বাস! বিপুল সংখ্যক কোচ সেনা আপনাদের এলাকায় এসে প্রকাশ্যে ঘাঁটি খুলে বসে রইল, আর আপনারা বলছেন চুপি চুপি হঠাৎ এসেছে ওরা? অসম্ভব! আমাদের এলাকায় কখনো ওরা ঘাঁটি খুলেনি জনাব। রেজা খান এবার হজরতে আলাকে অনুরোধ করে বললেন, আর আমার তর্ক করার রুচি নেই জাহাপনা। কয়েদি কোচবাহিনীর অধিনায়ককে এখানে হাজির করে জনাব তার কাছে এবার তামাম ঘটনা যাচাই করে দেখতে পারেন। হজরতে আলা তাই করলেন। কাউকে কোনো কথা বলতে বা ইঙ্গিত দিতে কড়া ভাষায় নিষেধ করে কোচবাহিনীর অধিনায়ককে তিনি তখনই এনে হাজির করালেন। অধিনায়ক এসে হাজির হলে হজরতি আলা অধিনায়ককে বললেন, আপনি যে গুরু অপরাধে অপরাধী তা নিজেও বুঝতে পারছেন। আপনার বিচারের আগে কয়েকটি প্রশ্ন আপনাকে করব। এর সঠিক জবাব পেলে আপনার প্রতি সদয় হওয়ার অবকাশ থাকবে আমার। মিথ্যা বললে আপনার প্রাণদণ্ডের আদেশ আমি আগেই দিয়ে রাখলাম। ওটার সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে। অধিনায়কটি একজন আদি কোচ, অর্থাৎ ওই কোচ উপজাতির পাহাড়ি জগৎ থেকে সদ্য আগত ব্যক্তি। তাই সেই অকৃত্রিম আদিম আচরণ পরিহার করে সভ্যতার মেকি আচরণ এখনও তিনি পুরোপুরি রপ্ত করতেই পারেননি। হজরতে আলার কথার জবাবে তিনি নির্ভীক কণ্ঠে বললেন, জাহাপনা ইতোমধ্যেই জেনেছেন আমি একজন অধিনায়ক। কয়েদ হয়েছি বলেই অধিনায়ক মিথ্যা কথা বলবে, এ কখনো হয় না। কথা আমার বিশ্বাস করা না করা বা আমাকে মৃত্যুদণ্ড দেয়া না দেয়া
জনাবের অভিরুচি, ও নিয়ে আমার কোনো পরোয়া নেই। হজরত আলা বললেন, সাব্বাস। অধিনায়কটি ফের সঙ্গে সঙ্গে বললেন, তবে সব কথার উত্তর যে আমি দেব এ অঙ্গীকার আমি করব না, সম্ভবপর প্রশ্নগুলির উত্তর দেব শুধু। হজরত আলা বললেন, বেশ, তাই দিন। কদিন ধরে বাঙ্গালা মুলুকের ভেতরে আপনারা ছিলেন? তা অনেক দিনই হবে, এটুকু তো বলতেই পারি। সঠিক দিন মাস হিসেব করতে সময় লাগবে। এই যে অনেক দিন ছিলেন আপনারা, তা কি লুকিয়ে পালিয়েছিলেন? কার ভয়ে? আমরা কাপুরুষ নই। লুকিয়ে পালিয়ে থাকার জন্য আমরা বাঙ্গালা মুলুকে আসিনি। প্রকাশ্যে ঘাঁটি গেড়ে সিনা টান করে থেকেছি। লড়াই হেরে না গেলে এখনও তাই থাকতাম। সত্যি? বিলকুল। আমরা যে ওখানে ঘাঁটি খুলেছিলাম, জনাবের সেপাওশালার তা তো সচক্ষে দেখেছেন। ওখানকার জমিদারেরা? তামাম লোকই দেখেছেন। জমিদারেরা এর কোনো প্রতিবাদ করেননি? একটু থেমে অধিনায়ক বললেন, এ প্রশ্নের জবাব আমি দেব না, কারণ এটা আমাদের রাজনৈতিক দিক। আমার আর একটা কথার জবাব দিন। আমার সেপাইরা আপনাদের কোথায় কয়েদ করেছেন? ওখানকারই এক জমিদারের দেবমন্দিরে। দেবমন্দিরে গেলেন কেন আপনারা? আমাদের আত্মগোপনের প্রয়োজন ছিল। মন্দিরের খোঁজ পেলেন কি করে? এ প্রশ্নেরও জবাব আমি দেব না। ভালো, তা ওখানেও কি লড়াই করেছেন আপনারা? অবশ্যই। হাতে তলোয়ার থাকতে কোনো বীরই স্বেচ্ছায় কয়েদ হতে চায় না। মন্দিরের বিগ্রহ আদি ভাঙা পড়েছে তাহলে? অবশ্যই পড়েছে। তা কে ভেঙেছে বিগ্রহ? তা কি করে বলা সম্ভব? লড়াইয়ের হুটোপুটির মাঝে ভেঙে গেছে বিগ্রহগুলো। আমরা আর আমাদের প্রতিপক্ষেরা, আমরা সবাই ভেঙেছি। কে বা কারা, কার দ্বারা ভাঙা পড়ল ওগুলো, সে হদিশ সঠিকভাবে কারো দেওয়া সম্ভব নয়। আমি আবার বলি, সাব্বাস। জাহাপনা। হজরত আলা নড়ে চড়ে বললেন, এবার আপনার বিচার। আপনার অপরাধের শাস্তি অবশ্যই আপনার প্রাপ্য, সেই সাথে আপনার সততার আর বিরচিত আচরণের পুরস্কারও আপনার প্রাপ্য। আপনাকে এবং আপনার সঙ্গীদের সবাইকে আমি সসম্মানে মুক্তি দিলাম। আপনারা সমূলুকে যাত্রা করুন। বিমুগ্ধ অধিনায়কের মুখ থেকে এই প্রেক্ষিতে শুধু একটা কথাই বেরোল, জাহাপনা, জরুর এক দেউতা আদমি। হজরত আলার ইঙ্গিতে অধিনায়ক সহকারে কারারক্ষী বিদায় হল। হজরত আলা এবার তার সান্ত্রীদের লক্ষ্য করে বললেন, এই জমিদার কয়জনকে কয়েদ করো এক্ষুনি। জমিদারেরা আর্তনাদ করে উঠল। হজরত আলা মুখ ফিরিয়ে নিলেন। সান্ত্রীরা জমিদারদের কয়েদ করলে হজরত আলা ফের বললেন, কয়েদখানায় নিয়ে যাও। জমিদারেরা আর্তকণ্ঠে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। হজরত আলা এর জবাবে শক্ত কণ্ঠে বললেন, ক্ষমা শাস্তি এখন নয়, বিচারের পর। সান্ত্রীরা জমিদারদের কয়েদখানায় নিয়ে গেল। ভয়ে ও আতঙ্কে উপস্থিত জনতা নিশ্চুপ হয়ে রইল। হজরত আলা এবার তাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, আপনাদের কথার সত্যতা যাচাইয়ের পালা এখন। সঙ্গে সঙ্গে জনতা আর্তকণ্ঠে আওয়াজ দিল, আমরা নির্দোষ হুজুর, আমরা নির্দোষ। হজরত আলা বললেন, দোষ ত্রুটির কথা নয়, আপনারা যা বললেন তা এখন তদন্ত করে দেখতে হবে আমাকে। জনতার মধ্য থেকে কয়েকজন মাতব্বর শ্রেণীর লোক হাত জোড় করে বলল, তদন্তের আর প্রয়োজন নেই হুজুর। ওই একটা মন্দিরের বিগ্রহ ছাড়া ওখানে আর কোনো বিগ্রহ ভাঙা হয়নি। তবে ভাঙার ব্যবস্থা করে রেখে ওনারা এখানে এসেছে, লোক লাগিয়ে রেখেছেন। তদন্তে কেউ রওনা হলে আসল বিগ্রহ সরিয়ে রেখে কিছু বাতিল ও ফালতু মূর্তি ভাঙা হবে। তদন্তে কেউ গেলে ভাঙা বিগ্রহই দেখতে পাবেন। তাজ্জব! তা তারা করবেন কেন? স্বার্থের খাতিরে হুজুর। তাদের জমিদারিগুলো বাজেয়াপ্ত যাতে না হয় সেই জন্যে। হুজুরের সালার সেপাইদের ঘাড়ে এ মারাত্মক দোষ চাপিয়ে দিয়ে নিজেদের অপরাধগুলো ধামাচাপা দেওয়ার জন্যে। বলেন কি? ওইভাবে জোড়হাতে মাতবরেরা বললেন, আমাদের কসুর নেবেন না হুজুর, আমরা ওই জমিদারদের প্রজা। জমিদারদের ভয়ে আর প্রলোভনে পড়ে আমরা তাদের সাথে এসেছি হুজুর। তাদেরই শেখানো কথায় সায় দিয়েছি। অর্থাৎ
জমিদারের এজন্যে আমাদের 1 বছরের খাজনা মওকুফ করে দেওয়ার ওয়াদা করেছেন। অন্যথা করলে শাস্তিরও হুমকি দিয়েছেন হুজুর। আমরা তো নিরুপায়, আমাদের কোনো দোষ নেই। বটে, জাহাপনা। আপনাদের ভয় নেই, এখন থেকে আপনারা আর ওদের প্রজা নন, সরাসরি আমার প্রজা। হযরত আলা অতঃপর রাজস্ব উজিরকে ডেকে এনে ওই জমিদারদের জমিদারি বিলুপ্ত করে ওদের তামাম জমি খাস খতিয়ানে নেয়ার নির্দেশ দিলেন এবং জনতাকে ঘরে ফেরার নির্দেশ দিয়ে উঠে দাঁড়ালেন। রেজা খান ওইভাবে তখনও দাঁড়িয়েছিলেন। তার উপর নজর পড়তে হযরত আলা সুলাইমান খান কাররানি খোশ দিলে হেসে বললেন, সাব্বাস কালা পাহাড়, সাব্বাস। সেদিনটা কেটে গেল। পরের দিন দুপুর তক সহকারী সালার রেজা খান তার নয়া দপ্তর ও অবস্থান গুছিয়ে নেয়ার মধ্যে আটকে রইলেন। জোহরের নামাজ আদায় করতে এসে দেখলেন তার কালা পাহাড় নামটা ইতোমধ্যে অনেকখানি মজবুত হয়ে গেছে। জামাতে সামিল হয়ে নামাজ আদায় করার পর মসজিদ থেকে বেরিয়ে প্রাঙ্গণে এসে নামতেই খোশ আমদেদ কালা পাহাড়, খোশ আমদেদ বলে তার খায় খাতিরের সহকর্মীরা অনেকেই উৎফুল্ল চিত্তে ঘিরে ধরলেন তাকে। তাদের একজন বললেন, সাব্বাস ভাই সাহেব, একেই বলে নসিব। রেজা খান বললেন, কিরকম? জবাবে ওই সহকর্মীটি বললেন, আপনার খোশ কিসমতি জোরে রাতারাতি আপনি এখন এক মশহুর আদমি, একটা বাচ্চার কাছেও আপনি এখন এক পরিচিত ব্যক্তি। রেজা খান ফের হাসি মুখে বললেন, কিসে? আমার এই নয়া পদবীর বরকতে? মানে সহকারী সালারের পদ পাওয়ার জন্যে? আরে দূর দূর, ওটা আবার একটা পরিচয় নাকি? অমন সহকারী সালার দেশে হাজারটা আছে। কারণটা আপনার ওই পদ নয়, আপনার নয়া ওই নামটা। কেমন? আচ্ছা, একটা সালারকে চেনাতে অনেক হদিস তথ্য দিতে হয়, কিন্তু আপনাকে চিনতে এখন কারো কোনো তকলিফ নেই। কালা পাহাড় বললেই ব্যাস, এক ডাকে আপনাকে এখন চিনে ফেলছে সবাই। তাহলে আর খোশ নসিব বলছেন কেন? ওটা তো আমার বদনসিব। অন্য একজন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কভি নেহি। আপনার তারিফে গোটা শহরটা এখন গরম। সবাই বলছে খান সাহেবকে যে নামটা দেওয়ার জন্যে ওই ধর্মপ্রাণ ব্যক্তিরা এত বিগ্রহ কোরবান করতে উদ্যোগী হলেন, সে নামটাকে উড়িয়ে দিলে হচ্ছে আমরা ওই খান সাহেবকে এখন থেকে কালা পাহাড়ই বলবো। একটা স্মৃতি থাক ওদের ওই ভণ্ডামির পেছনে। কিরকম? স্বার্থ হাসিলের খাতিরে ওরা যখন ওদের বিগ্রহ নিয়ে এমন খেলাও খেলতে উদ্যত হয়, তখন আসলে যে ওসব খেলার পুতুল এটা ওরাই প্রমাণ করেছে। তাই সবাই বলছে ওদের ওই খেলার একটা দলিল থাক খান সাহেবের ওই নামের মধ্যে। কালা পাহাড় বললে সবার দিলে উকি দেবে খান সাহেবের ওই নামকরণের নেপথ্য কাহিনীটা। ও আচ্ছা, শুনেছি ইসলাম কবুলের আগে ভাই সাহেব অনেক বিগ্রহই ভেঙেছেন, তখন তিনি এ নামটি কিন্তু পাননি। ইসলাম কবুলের পর আজ না ভাঙতেও ছাপ্পড় ফেরে পেয়ে গেলেন নামটা। মুসলমানদের প্রতি আপনার পূর্বেকার সজাদিতের কি মহাব্বতটা দেখুন। তা বটে, তা বটে। নামটার মধ্যে একটা বাহাদুর বাহাদুর খুশবু আছে, তাই আমরাও ভাই সাহেবকে এখন থেকে এই নামেই ডাকতে চাই। আপত্তি আছে কি কিছু? মোটেই না, মোটেই না। কত নামই তো কতজন আমাকে দিলেন, কালাচাঁদ, রাজা, রাজু, চাঁদ খান, রেজা খান, আরও কত কি। আর একটা যোগ হলে ক্ষতি কি? রেজা খান হাসতে লাগলেন। সকলে আওয়াজ দিলেন, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। অতপর রেজা খানকে আরেক দফা মোবারকবাদ জানিয়ে তারা সবাই নিজ নিজ দপ্তরের দিকে রওনা হলেন। সহকর্মীরা বিদায় হতে মসজিদ থেকে বেরিয়ে এলেন শাহজাদা দাউদ খান। রেজা খানকে সামনে পেয়ে তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, এই যে চাচা, সালামু আলাইকুম। আপনার সাথে সে থেকে পাত্তাই লাগাতে পারছি না। লড়াই থেকে এলেন তো লড়াইটাকে সাথে করে বেঁধে নিয়ে এলেন মনে হচ্ছে। নিরিবিলিতে পাওয়াই যাচ্ছে না আপনাকে। রেজা খান সালামের জবাব সাথে সাথেই দিয়েছিলেন। এবার তিনি খোশ দিলে বললেন, তা ঠিক, তা ঠিক। ফিরে এসে আপনার সাথে যোগাযোগ করার কোনো মৌকাই আমি পাচ্ছি না। তা পাবেন কি করে? একটা গরম খবর দিলে নিয়ে আপনার ইন্তেজারে দাপাদাপি করছি আমি, আর আপনি আপনার খেতাব বদল করার মত্ত হয়ে আছেন। রেজা খান হেসে বললেন,
খেতাব বদল? বিলকুল। ছিলেন ফৌজদার, লড়াই গেলেন সহকারী সালার হয়ে, ফিরে এলেন কালাপাহাড় খেতাব নিয়ে। কি যে সব কাণ্ড! শাহজাদা কি এতে নাখোশ হয়েছেন? জরুর নেহি, জরুর নেহি। जो आपसे आप आता है वो হালাল है। क्या मतलब? ওই কালা পাহাড়, আগের ওসব ফালতু নাম ইসম নর্দমায় ফেঁকে দিন চাচা। এই মর্দানা মাফিক কালা পাহাড় নামটাই জব্বর মানায় আপনাকে। শাহজাদা, কালাই হোক আর ধলাই হোক, আসলে তো আপনি একটা পাহাড়, আপনাকে টলায় সাধ্ধিকার। আচ্ছা, তা গরম না কি একটা খবরের কথা শাহজাদা বললেন? হ্যাঁ, খবরটা এতদিন গরমই ছিল, কিন্তু আপনাদের এসব যার পর নেই গরম খবরের পাশে ওটা এখন একটা ঠান্ডা খবর। খবরটা কি রাজধানীর? জি না চাচা, বিলকুল আলাদা খবর, আলাদা একটা ঘটনা। আলাদা ঘটনা? ঘটনাটা কোথায় ঘটল? ওই দরিয়া কি পাস। দরিয়া কি পাস? বস্তির ওই বজরা ঘাটে। क्या गजब, दूसरा कोई तूफान? জি চাচা, খুব সুরাতের তুফান। কেয়া বাত! রেজা খান পুলকিত হয়ে উঠলেন। ইতোমধ্যে কয়েকজন মুরব্বীসহ শাহজাদা বায়েজিদ খান রেজা খানের দৃষ্টি আকর্ষণ করলে শাহজাদা দাউদ খান অনুচ্চ কণ্ঠে বললেন, বাকিটুকু পরে চাচা, আল্লাহ হাফেজ। দৌলতজাহান আর ফিরোজা বানুদের মকান দুটি পাশাপাশি মকান, একটি বাহির আঙ্গিনায়, এ মাথায় আর ও মাথায়। ওয়ালেদদের মকান থেকে ফিরে এসেই ফিরোজা বানু দৌলত জাহানের ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন। বললেন, নাও এবার ঠেলা সামলাও, নিদ ঘুম তো সব গেছে। দৌলত জাহান সবিস্ময়ে বললেন, নিদ ঘুম গেল মানে? কার নিদ ঘুম গেল? কার আবার? তোমার? যেটুকু বাকি ছিল সেটুকুও খোলাসা করে দিয়েছি, এখন খোয়াব দেখো বসে বসে। এসেই ফের হেয়ালি শুরু করলে, কিসের নিদ ঘুম, কিসের খোয়াব? আহা, যেন দুধের বাচ্চা ভাজা মাছটি উল্টিয়ে খেতে শেখেনি। ভাই তোমার মিথ্যা কথা বলেননি দেখছি। ওই শাহজাদা সত্যিই তো বোরকা পরে বাইরে বেরোনো উচিত। হায় সর্বনাশ, এ কি চেহারালো! আওরাতদের মাথাগুলো তো সত্যিই ঠিক থাকার কথা নয়। দৌলতজাহান প্রসঙ্গটা বুঝতে পারলেন। বুঝতে পেরে কপট গাম্ভীর্য নিয়ে ক্ষণকাল নীরব হয়ে রইলেন। অতঃপর বললেন, ভাইজানের নসিবটা তাহলে পড়ল। পড়ল মানে? শাহজাদার রূপ দেখে ভাবি যেরকম দেওয়ানা হয়ে উঠেছেন, তাতে তো ভাইজানের এখন আয়ান ঘোষের অবস্থা। ভাবিকে ঠেকানোর জন্যে তাকে তো এখন বাঁ সাথে হরওয়াক কদমতলায় ছুটতে হবে। বটে, মস্করা করছ? মস্করা করব কেন? এসেই তুমি শাহজাদার রূপসুরত নিয়ে কিরকম লাফালাফি শুরু করেছ, তাতে তো দেখছি ওই বিয়ে বাড়িতে গিয়ে তুমি বিয়ে শাদী কিছুই দেখনি, বসে বসে ওই শাহজাদারই ধ্যান করেছ কেবল। বটে, গলায় দড়ি দাওগে ভাবি। জোয়ান তাজা খসম ঘরে থাকতে পরপুরুষের রূপ দেখে যার মন টলে, তার গলায় দড়ি দেয়াই উচিত। কপট রসে ফুসে উঠে ফিরোজা বানু বললেন, তবে রে হতচ্ছাড়ি, আমি কি তোমার মতো লাওয়ারি সরাত, না একা ঘরে শুয়ে শুয়ে কড়িকাঠ গুনে রাত কাটাই? আমার মন টলতে যাবে কোন দুঃখে? তাহলে আর শাহজাদার রূপ নিয়ে এত ছটপট করছো কেন? তোমার জন্যে গুণের পরিচয় আগেই দিয়ে রেখেছ, এবার রূপখানাও দেখিয়ে দিলে। এরপরও কাজ না হলে গলায় দড়ি দেওয়ার গরজ তো তোমারই। ভাবি, মাথাটা যে তোমার আগেই বিগড়ে গেছে সে তো আমি দেখে গেছি। ওই সুরাত দেখার পর কতবার যে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলেছ তুমি, ঘুম যে হয়নি কত রাত, তার কসরত করে বুঝতে হবে না আমাকে। তুমি তো মরেছই, শাহজাদাটাকেও মেরে দিলে তার উপর। ব্যাপারটা এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভেবে দেখো তো। আর কি, এখন তাহলে আমাকে তুমি সাজিয়ে পরিয়ে দাও। পক্ষীরাজ ঘোড়া নিয়ে টকবক করে শাহজাদা যে কোনো সময় এসে পড়তে পারেন। তা পারেনি তো। মুখ ঝামটা মেরে দৌলতজাহান বললেন, এলে তোমার জন্যই আসবেন, আমার জন্যে তো নয়। তোমার মতো এত পাগল তার জন্য আমি হইনি। ফিরোজা বানুও তেরিয়া হয়ে উঠে বললেন, আমার জন্যে? আমার জন্যে বুঝি উনি ওই বিরান ঘাটে সারাবেলা বসেছিলেন? প্রাসাদ কানন রংমহল তামাম কিছু ফেলে বস্তির ওই বাজরা ঘাটে এসে আমার ধ্যানে মগ্ন ছিলেন বুঝি উনি? তোমার নয়তো কার ধ্যানে?
তোমার ধ্যানে বজরা ভেড়ানো নিয়ে ওই ঘাটে পহেলি পেয়ার আমার সাথে হয়নি, তার হয়েছে তোমারই সাথে। পেয়ার হয়েছে আমার সাথে? নইলে উনি হাওয়া খেতে ওই ঘাটে এসে বসেছিলেন একা একা? তা হাওয়া খেতে আসাটাকে নিষেধ আছে কারো? না নদীর তীরে আসে না কেউ হাওয়া খেতে? নদীর তীর বলতে কি কেবল ওই বস্তির আধ নোংরা ঘাটখানা? এত বড় নদীর তীরে এর চেয়ে কি আর কোনো মনোরম স্থান নেই? কিসের টানে এই স্থানটাই বেছে নিলেন উনি? কিসের টানে? তোমার টানে। আমি হলপ করে বলতে পারি ওই শাহজাদা তোমার টানে এসেছিলেন। সেই টান তার 1000 গুণে বাড়িয়ে দিলে আবার তার রক্ষে আছে? আহারে খোয়াব, আমাকে উনি চেনেন না জানেন না, অথচ মুখ দেখলেন আর অমনি বুঝে নিলেন আমি সে ঝগড়া করা মেয়েটি। তোমার মতো বাতিগ্রস্ত আওরাত না হলে এমনটি কখনো ভাবা যায় না। যায় যায়, দিলে দিল পাতা থাকলে তামামি বোঝা যায় উনি ঠিকই বুঝেছেন। সর্বনাশ, এটা তো বিলকুলই বিগড়ে গেছে, একে তো আর সামলানো যাবে না। আমাকে সামলাবে কি? নিজেকে আগে সামলাও। মশা হয়ে হাতির মন কাটতে গেছো। গরিবের ঘরে হাতির পাড়া পড়ার যে ঠেলাটা, 2 দিন অপেক্ষা করো, হাড়ে হাড়ে টের পাবে। ভাবি, তুমি মরেছ। দৌলতজাহান এবার কৌতুক করে বললেন, তাই যদি বলো ভাবি, মরলে তাহলে হাতির পায়ের তলেই পড়ে মরা ভালো। তোমাদের মতো আজ্ঞাবাহী নিরীহ প্রাণীর পায়ের তলে জান দিয়ে কোনো সুখ নেই। 2 চোখ কপালে তুলে ফিরোজা বানু বললেন, ওম্মা, তলে তলে পুলকটাও জিয়াদায় আছে দেখছি। থাকবেই তো, আমি তো লাওয়ারিস, কড়িকাঠ গুনে রাত কাটাই, আমার পুলক থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু তোমার এত পুলক কিসের শুনি? তুমি কি লাওয়ারিস? লাওয়ারিস? পুলকটা অধিক হলে লাওয়ারিস হওয়া আগে। খামাখা অরণ্যে কেঁদে কোনো লাভ নেই। তাই লাওয়ারিস হওয়ার আরজটাকে খসমের কাছে পেশ করো, তিনি তা মঞ্জুর করলে। ফিরোজা বানু কপট খেতে বললেন, থাক বোন, ও পুলক সবটুকু একাই তোমার থাক। আমার নসিব কি এতটা শানদার যে আরজ আমার মঞ্জুর হবে কখনো? মঞ্জুর মঞ্জুর, এক কথায় মঞ্জুর। আমাকে তুমি কি ঠাওরাও? মানুষের মন মেজাজ বুঝে চলতে শিখিনি আমি? বলতে বলতে ফিরোজা বানুর খসম সামানরক্ষী মাসুম গজনবী এসে দৌলত জাহানদের এক ঘরের পাশে বাহির আঙ্গিনায় দাঁড়ালেন। দৌলতেরা এই ঘরের মধ্যে আলাপ ঠাট্টা করছিলেন। গজনবী সাহেবের কথা শুনে প্রথম ধাক্কায় উভয়ে ভড়কে গেলেন। ফিরোজা বানু বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, কি বলছেন আপনি? গজনবী সাহেব বললেন, আরজ তোমার মঞ্জুর? যে খাহেস দিলে নিয়ে উতলা হয়ে আছো তুমি, সেটাকে আর মঞ্জুর না হয়ে থাকতে পারে? আর তোমাকে বস্তির ওই ভাঙ্গা মাকানে পড়ে থাকতে হবে না, ঠায় এবার প্রাসাদে। দৌলতেরা হতবাক। গজনবীর গলা শুনে দৌলতের আম্মা দিনার বানু অন্দর মহলের দেউড়িতে এসে দাঁড়ালেন এবং মাথার কাপড় টেনে দিয়ে প্রশ্ন করলেন, কার কথা বলছো বাপজান? কার ঠাই প্রাসাদে? জবাবে গজনবী সাহেব বললেন, আপনার ওই ফিরোজা বানুর খালা আম্মা। শাহী মহলে যাওয়ার তার জব্বর আশা, আল্লাহ তাআলা তার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। কথাটা আর একটু খোলাসা করে বলো। খোলাসা আর কি করবো খালাম্মা? মনে প্রাণে যে যা কামনা করে সে নাকি তা পায়। আপনার বঞ্ঝিও তাই পেয়ে গেল। বস্তি ছেড়ে প্রাসাদে গিয়ে উঠবে এবার বিলকুল শাহী মহলের জেনানা বনে যাচ্ছে। কি মুশকিল, তুমি কি সরকারি মাকান পেয়েছ? মানে সরকারি মাকান বরাদ্দ হয়েছে তোমার নামে? গজনবী সাহেব উল্লাস ভরে বললেন, জি জি, উমদা এক মাকান, বিলকুল খোলামেলা জায়গায়। ওদিকে শাহী প্রাসাদের একদম লাগালাগি। আরজটা অনেক আগেই পেশ করা ছিল। হুজুরের মনমর্জি বুঝে কথাটা তুলতে সঙ্গে সঙ্গেই মঞ্জুর। তাই নাকি? ঘরের মধ্যে বসে দৌলত ও ফিরোজা বানু তাজ্জব হয়ে মাসুম গজনবীর প্রলাপগুলো শুনছিলেন। তার কথার ভাবেই কিছুটা তারা অনুমান করতে পেরেছিলেন। ঘটনাটা পরিষ্কার হয়ে যেতেই দৌলতজাহান চাপা কণ্ঠে আফসোস করে বললেন, ইসরে, একদম কানের পাশ দিয়ে ফসকে গেল ভাবি। বরাতটা তোমার খুলতে খুলতে খুলল না। চাপা কণ্ঠে ধমক দিয়ে ফিরোজা বানু বললেন, আহা থামো তো, পাগলের কথাগুলো শুনতে দাও। বাড়া ভাতে ছাই পড়ে গেল। এরপর আর শুনবে কি? একেই বলে আসমানে তুলে
আছাড় মেরে নামানো। মানে কোথায় লাওয়ারিশ হওয়ার আরজ মঞ্জুর হওয়া আর কোথায় মাকান মঞ্জুর হওয়া, দূর দূর। দৌলতজাহান হাসতে লাগলেন। মাসুম গজনবী সাহেব নিজের বাহাদুরি সহ মঞ্জুরিকৃত মাকানের এন্তার তারিফ তখনও গেয়ে চলছেন। বলেছেন, যেমনই চাঁদ সূরজের আলো তেমনই মন মাতানো হাওয়া। কামরার পরপর কয়েকটি আরও একটা ইয়াব বড় বড়। ওহ, নেহায়েতি মেজাজ বুঝে বায়না ধরেছিলাম বলে ওই মাকানটিই মঞ্জুর হয়ে গেল। মেজাজ মর্জি বুঝে চলার মোজেজাটাই তো এখানে। মাসুম গজনবী খুশিতে দুলতে লাগলেন। দিনার বানু বললেন, তাহলে তো খুবই খোঁজ খবর বাপজান। এত দূর থেকে ভিজে তেতে তোমাকে আর দৌড়াদৌড়ি করতে হবে না। ঘরের কাছে কর্মস্থল, আবার থাকবে আরামেও। সে কথাই তো বলছি, সবুরে মেয়া ফলে। আপনার ওই বঞ্ঝিটা বুঝতেই চায় না সেটা। তাড়াহুড়ো করলে কি এমন মাকান মিলত? তা ঠিক। এত বলি হবে হবে, তবু বলে কবে কবে, হলো তো শেষ পর্যন্ত। ঘরের ভেতর থেকে দৌলতজাহান এবার উঁচু কণ্ঠে বললেন, সে কি ভাইজান, আমাদের তাহলে ছেড়ে যাচ্ছেন আপনারা? গজনবী সাহেব বললেন, ছেড়ে যাচ্ছি মানে? মানে এই বস্তিতে আমাদের একা ফেলে আপনারা শাহী এলাকায় চলে যাচ্ছেন? আরে না না, দুদিন আগে হোক পরে হোক, তোমরাও তো যাচ্ছ সেখানে। কিরকম? দাদু সাহেবও তো মাকানের আরজ দাখিল করে রেখেছেন। তারটাই আগে মঞ্জুর হওয়ার কথা ছিল, কিন্তু কি করে যে আমারটা আগে মঞ্জুর হয়ে গেল। মানে আমার মনে হয় তারটাও মঞ্জুর হয়েই আছে। খোঁজ নেননি বলেই হয়তো জানতে পারেননি। তাই নাকি? আজকেই সব জানা যাবে। হয়ে থাকলে আজকালের মধ্যেই হয়ে যাবে জরুর। সত্যি? আমারটা মঞ্জুর হওয়ার খবর শুনে দাদু সাহেব দপ্তরের দিকে দৌড় দিয়েছেন। ওখানে শাহজাদা দাউদ খান সাহেব ছিলেন। উনি দাদু সাহেবকে বললেন, গিয়ে আগে খোঁজ নিয়ে দেখুন, না হয়ে থাকলে আজকালের মধ্যে আমি ওটা মঞ্জুর করে দেব। মাকান ছাড়া জরুর আপনার চলবে না। দৌলতজাহান খোঁজ দিলে বললেন, আলহামদুলিল্লাহ, তাই বলেছেন উনি? উহ, কি আনন্দ! আমরাও তাহলে শাহী চত্বরে যাব। দৌলতজাহানের এই উৎসাহে বাধা এলো দুই দিক থেকে। পাশে বসা ফিরোজা বানু চিমটি কেটে বললেন, ইস, খুশি কত! শাহজাদা দাউদ খান কথা দিয়েছেন, এ খবর তো খবর নয়, যেন মিঠাইয়ের সুর। কন্যার এই উৎসাহে দিনার বানু নাখোশ হলেন। তিনি রুষ্ট কণ্ঠে বললেন, তুই থাম, এ নিয়ে তো আহ্লাদ করার কি আছে? মঞ্জুর হলেও আমি আমার নিজের ভিটে ফেলে কোথাও যাব না। এ আমার নিজের মাটি, নিজের ঘর। নগদ মুদ্রায় কেনা মাটি আর নিজের হাতে গড়া ঘর। গজনবী সাহেব বিস্মিত কণ্ঠে বললেন, সে কি খালাম্মা? দিনার বানু বললেন, তোমরা ছেলে মানুষ, সামনে তোমাদের অনন্ত ভবিষ্যৎ। তোমাদের বড় হতে হবে, উপরে উঠতে হবে। তোমাদের তো যেতেই হবে বাপজান, তোমরা যাও। চোখের সামনে না থাকলে কারো নজরে কেউ পড়ে না। এ বস্তিতে হারিয়ে থেকে তুমি তোমার ভবিষ্যৎ খোয়াবে কেন? আমাদের কথা নয় খালাম্মা, আমি আপনাদের কথাই বলছি। আমাদের এখন শেষ সময়। তোমার দাদুটাই বা আর কয়দিন নকরি করতে পারবেন? দুদিনের জন্যে আমরা কেন খামাখা পরের আশ্রয়ে যাব? কিন্তু যে দুদিনই নকরি করতে পারুন উনি, অন্তত ওনার তাকলিফের দিকে চেয়েই তো যাওয়া উচিত আপনাদের। মাকানটা তো থাকবেই, পরে ফের ফিরে আসবেন মাকানে। হ্যাঁ, সেটা একটা কথা বটে, তবুও। না না খালাম্মা, এতে আপত্তি আপনি করবেন না। একটু চিন্তা করে দিনার বানু বললেন, তা মানে মঞ্জুর তো হয়নি এখনো, আগে হোক, পরে ভেবে দেখব। পরে ভেবে দেখার আর অবকাশ রইল না। নকরি থেকে মুরাদ খানের ফিরে আসার ওয়াক্তটা ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছিল। কই আমি যান, কই আমি যান বলে বিপুল জোশে আওয়াজ দিতে দিতে এই মুহূর্তে ফিরে এলেন মুরাদ খান। সামনে গজনবীকে দেখে তিনি ফের উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, আরে এই যে মিয়া গজনবী, কালকের পুচকে ছোকরা, আমার উপর টেক্কা মারবে তুমি? হুঁ হুঁ বাবা, অনেক পানি মাপা আছে মুরাদ খানের। আমারটা মঞ্জুর না করে তোমারটা মঞ্জুর করবে, এটা ভাবলে কি করে? মাসুম গজনবী উৎসাহ ভরে বললেন, তাই নাকি? আপনারটা হয়েছে দাদু? আলবাত আলবাত, এই দেখো মঞ্জুরির কাগজ আমার হাতে। বলেই তিনি কাগজখানা মেলে ধরলেন।
মাসুম গজনবী বাধা দিয়ে এবার ভগ্নোৎসাহে বললেন, তা মঞ্জুর হয়ে বা লাভ কি দাদু? খালাম্মা তো যেতেই চাচ্ছেন না সেখানে। মুরাদ খান থমকে বললেন, কি বললে? খালাম্মা সরকারি মাকানে যাবেন না। বিগড়ে গেলেন মুরাদ খান। তিনি চিৎকার করতে শুরু করলেন, গেল গেল, নকরিটা আমার গেল। এরা নকরিটা আমার না খেয়ে ছাড়বে না। হায় হায় হায়, আমি তাহলে কি করি এখন? মুরাদ খান ছটপট করতে লাগলেন। মাসুম গজনবী বললেন, দাদু। মুরাদ খান এবার তেরিয়া হয়ে উঠলেন এবং ক্রোধ ভরে বললেন, বললেই হলো, যাবে না বললেই হলো। খোদ শাহজাদার কথা বলে কথা, খোদ ছোট শাহজাদার হুকুম। আমাকে ওই শাহী চত্বরেই থাকতে হবে, আর সকাল সন্ধ্যা হারোয়াক বাগানে হাজির থাকতে হবে, নইলে নকরি নেই। এখন মজা বুঝো। সে কি দাদু, হারোয়াক্ত? হারোয়াক্ত হারোয়াক্ত, সবেরা শাম হারোয়াক্ত। মাকান দেওয়ার ওয়াদাটা তো ছিলই, সে কারণে মাহিনীটাও বাড়িয়ে দিয়েছেন 2 গুণ। খোদ শাহজাদা দাউদ খানের মর্জি, এর উপর আর কোনো কথা আছে? ঘরের ভেতর থেকে এবার ফিরোজা বানু বললেন, তাই নাকি দাদু? আপনার উপর এত মর্জি ওই শাহজাদার? মর্জি মানে? মর্জি কি বলছো? উনি আমার দোস্ত, দোস্ত। উনি আমার নিত্যদিনের সাথী। আমার উপর শাহজাদার যে কত টান, সে খবর তোমরা কি জানো? ফিরোজা বানু শকতুকে বললেন, হ্যাঁ, বলেন কি দাদু? আপনার উপর জব্বর উনার টান? মানে গাছে না উঠতে এক ধামা? পরে তো তাহলে। বলে তিনি চমকে গিয়ে জিভ কাটলেন এবং দৌলত জাহানের দিকে আর চোখে চেয়ে মুখ টিপে হাসতে লাগলেন। জবাবে মুরাদ খান আপন চষে বললেন, জরুর, এই টান খাতির ইনকার করলে পরে তো মাথা যেতেই পারে আমার। অতপর শুরু হলো দৌলতের আম্মা দিনার বানুকে সমঝানো। গজনবী ও মুরাদ খান উভয়ে তাকে সমঝাতে শুরু করলেন। তবুও দিনার বানু আরও কিছুক্ষণ ওজোর আপত্তি তুললেন, কিন্তু শেষ পর্যন্ত মুরাদ খানের তাকলিফটাই প্রাধান্য লাভ করল। হারোয়াক্ত হাজির থাকতে না পারলে নকরি ছেড়ে দিতে হবে। হঠাৎ করে এই সময় নকরি ছেড়ে দেয়াটা দিনার বানু সমীচীন মনে করলেন না। ফলে এ বৃদ্ধ লোকটার আহার বিরাম এবং হারোয়াক্ত সেখানে তার অবস্থান, এসব দিক দিনার বানু উপেক্ষা করতে পারলেন না। সাব্যস্ত হল গজনবীর আগে যাবেন, বাড়িটার একটা ব্যবস্থা করার পর তারাও যথাসত্বর চলে যাবেন ওখানে এবং মুরাদ খানের নকরি করার কয়েকটা দিন তিনি ওখানেই কাটাবেন। ঘর থেকে বেরিয়ে আসার প্রাক্কালে ফিরোজা বানু দৌলত জাহানকে কটাক্ষ করে বললেন, এবার হাতির ঘরে গরিবের পাড়া, দেখা যাক ফলাফলটা কি দাঁড়ায়। ফিরোজা বানু মিটিমিটি হাসতে লাগলেন। দৌলত জাহান নির্লিপ্ত কণ্ঠে বললেন, কি আর দাঁড়াবে, পাহারা দেওয়ার স্থানটা বদলে গেল, এ আর কি। কিরকম? কদমতলার বদলে ভাইজানকে এখন শাহী ফটকে বাঁশ হাতে দাঁড়িয়ে থাকতে হবে। বাঁশ হাতে দাঁড়িয়ে থাকতে হবে? হবে না। এত দূরে থাকতেই যাকে সামলানো যাচ্ছে না, শাহজাদার নাম উঠতেই পুলকে যা লাফিয়ে লাফিয়ে উঠছে, কাছে গেলে আর তাকে ধরে রাখা যাবে? শাহজাদার তালাশে কখন যে সে শাহী মহলে ছুটবে তার কি কোনো ঠিকানা আছে? ফিরোজা বানু তিরিক্কি হয়ে বললেন, বটে, নিজের খোয়াব পরকে দেখাও। বুকে একবার হাত দিয়ে দেখো তো, এ খবরে সেখানে কি তোলপাটটা শুরু হয়েছে। তার উপর আবার দাদুর সাথে শাহজাদার দোস্তি, এরপর আর ঝড় উঠতে বাকি আছে ওখানে। ও বাবা, ফের আমার দরদে পড়তে শুরু করলে? না পড়ে আর উপায় আছে? তোমার নির্ঘাত মৌতটা যে আমি খোলা চোখে দেখতে পাচ্ছি। মৌত? হুঁশিয়ার হয়ে যাও হতভাগী, এখন থেকে সামলিয়ে নাও নিজেকে। আসমান আসমানি, জমিন জমিনি, এ দুইয়ের পীড়িত কখনো সাজে না, আর সমান সমান না হলে সে পীড়িত কখনো সুখেরও হয় না। সময় থাকতে হুঁশিয়ার হয়ে না গেলে আখেরে পস্তেও কোনো কুল পাবে না। সাব্বাস। মানে? আমাকে আবার বলতে হয় ভাবি, কাব্য একখান করতে পারো বটে তুমি। হাঁড়ি ঠেলা ছেড়ে দিয়ে তুমি যদি বসে বসে কাব্য রচনা করতে, তাহলে এ দুনিয়াটাকে মাত করে দিতে পারতে। ফিরোজা বানু কুপিত কণ্ঠে বললেন, বটে। দৌলত জাহান বললেন, এক বিন্দুও মিছে নয়। শূন্যের উপর প্রাসাদ রচনা করায় সত্যিই তোমার জুড়ি নেই। ফিরোজা বানু বললেন, ঠিক আছে ঠিক আছে, কাঙ্গালের কথা নগদ নগদ ফলে না, বাসি হলে ফলে। এর জবাবটা তখনই আমি দেব।
হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে এলেন ফিরোজা বানু এবং খসমের সাথে নিজ মাকানে চলে গেলেন। তানপুর আর মূর্ছনা ঝুরে ঝুরে পড়ছে। ভেসে ভেসে আসছে সুললিত কণ্ঠের সুরেলা বিলাপ। বাজু বন্ধ, খুলু খুলু যায়।